হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল। এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3 প্রশ্ন হচ্ছে রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল। 20 নম্বরের প্রশ্ন। তা রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ বাদে, রাশিয়া বিরাট বড় একটা দেশ আর জাপান ক্ষুদ্র একটি সামুদ্রিক দেশ। এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে এবং জাপান কিন্তু এখানে জয়লাভ করেছিল। তাই এই যুদ্ধ বিশ্বের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, কারণ অনেক পরাধীন জাতি তারা এই জাপানের এই জয়লাভের ভিতর দিয়ে নিজেদেরকে অনুপ্রাণিত করে তাদের স্বাধীনতা সংগ্রামে। তো এখানে রুশ এবং জাপান এই দুটি দেশ পাশাপাশি অবস্থিত। মাঝে রয়েছে, এই দুটি দেশের মাঝে রয়েছে কোরিয়া। এই কোরিয়াকে কেন্দ্র করেই এই দুই দেশের মধ্যে কিন্তু এই সংঘাতটা বেঁধেছিল, কারণ কোরিয়ায় বহুদিন ধরে জাপানের স্বার্থ ছিল। জাপান এখানে প্রশাসনিক ও শাসনতান্ত্রিক সংস্কার সাধন করে কোরিয়াকে উন্নতশীল একটি দেশে পরিণত করতে চেয়েছিল, কিন্তু কোরিয়ার যে রানী, সেই রানী জাপানের এই আদর্শের বিরোধিতা করে এবং রাশিয়ার মুখাপেক্ষী হয়ে পড়ে। এমনকি যে কোরিয়াতে যে রাশিয়ার যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাস থেকেও কোরিয়াকে শাসন করা চলতে থাকে কিছু সময়ের জন্য হলেও। ফলে এই ঘটনা জাপানকে আতঙ্কিত করে তোলে, কারণ জাপানের কাছে কোরিয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। জাপানের খুবই কাছেই অবস্থিত ছিল কিন্তু কোরিয়া। তাই কোরিয়া যদি কোনো বিদেশি শক্তির হস্তগত হয়, তাহলে জাপানের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। এই কারণে জাপান প্রথম থেকেই কোরিয়ার ব্যাপারে সতর্ক ছিল এবং কোরিয়াকে সে নিজের অধীনে আনতে চেয়েছিল। এদিকে রাশিয়াও তার বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থে কোরিয়ার উপরে আধিপত্য স্থাপন করতে চেয়েছিল। এই কোরিয়াকে কেন্দ্র করে এই জাপান এবং রাশিয়ার মধ্যে মনোমালিন্য তৈরি হয়, তিক্ততা তৈরি হয়, যে তিক্ততা যুদ্ধের আকার নেয়। এছাড়া আরেকটি যেটা কারণ রয়েছে সেটি হচ্ছে মাঞ্চুরিয়া। চীনের উত্তরাংশে একটি সমৃদ্ধশালী অঞ্চল হচ্ছে মাঞ্চুরিয়া। এই মাঞ্চুরিয়াতে রাশিয়ার কিন্তু স্বার্থ ছিল। রাশিয়া মাঞ্চুরিয়ার একেবারে কাছেই অবস্থিত প্রতিবেশী দেশ, চীনের প্রতিবেশী বা মাঞ্চুরিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া মাঞ্চুরিয়াতে রেলপথ স্থাপন করে, বিশেষ করে দক্ষিণ মাঞ্চুরিয়াতে, এবং মাঞ্চুরিয়াকে সে মাঞ্চুরিয়ার অনেকটা জায়গা সে কিন্তু দখল করে রাখে। আবার এদিকে জাপানও তার অতিরিক্ত জনগণের বা জনসংখ্যার যে বাসস্থান, কর্মসংস্থান, এগুলির জন্য মাঞ্চুরিয়াকে টার্গেট করে নেয় এবং মাঞ্চুরিয়াতে জাপান ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যকলাপ শুরু করে দেয়। অর্থাৎ চীনের মাঞ্চুরিয়া একদিকে জাপান চাইছিল দখল করতে, অন্যদিকে রাশিয়াও চাইছিল এই মাঞ্চুরিয়াকে দখল করতে। ফলে মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের অবকাশ হয়। ঠিক এই সময়ে 1902 সালে ইংল্যান্ডের সাথে জাপানের এক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি। এই চুক্তি, ইংল্যান্ড একটা পাশ্চাত্য দেশ এবং জাপান ছিল একটি প্রাচ্য দেশ। প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই দেশের মধ্যে বা দুটি স্থানের মধ্যে প্রথম এই সন্ধি স্বাক্ষরিত হচ্ছে এবং ইংল্যান্ডের সমপর্যায়ভুক্ত হয়ে জাপান এই সন্ধি স্বাক্ষর করে। এর ফলে ইংল্যান্ডের সাথে জাপানের একটা মৈত্রী ভাব গড়ে ওঠে। ইঙ্গো জাপান চুক্তির পিছনে একটা প্রধান কারণ ছিল রাশিয়ার যে সাম্রাজ্যবাদী অগ্রগতি, বিশেষ করে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর অঞ্চলে, সেই অগ্রগতিকে বাধা দিতে চেয়েছিল ইংল্যান্ড। কারণ এর ফলে ইংল্যান্ডের যে নৌবাণিজ্য, সেই নৌবাণিজ্যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল রাশিয়ার কারণে। তাই রাশিয়াকে দমন করার জন্য ইংল্যান্ড জাপানের হাত ধরে এবং জাপানের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। এর ফলে জাপান কিন্তু শক্তিশালী হয়ে ওঠে এবং রাশিয়ার বিরুদ্ধে জাপান যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তা রুশ জাপান যুদ্ধের পিছনে প্রধান তিনটি কারণ: 1902 সালের এই ইঙ্গো জাপান চুক্তি, মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে স্বার্থের সংঘাত এবং কোরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে স্বার্থের সংঘাত। এই তিনটি কারণ, ইঙ্গো জাপান চুক্তি, মাঞ্চুরিয়া এবং কোরিয়া, এই তিনটি স্থানের বা এই তিনটি বিষয়কে কেন্দ্র করে রাশিয়ার সাথে জাপানের 1904 সালে যুদ্ধ বাধে, রুশ জাপান যুদ্ধ।
এখন এই যুদ্ধ বাধার আগে জাপানের তরফ থেকে এবং রাশিয়ার তরফ থেকে নিজেদের মধ্যে যে শত্রুতা, মনোমালিন্য, সেটাকে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয় এবং সেই উদ্যোগের ফলে কিছু চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় জাপান এবং রাশিয়ার মধ্যে। যেমন 1896 সালে ইয়ামাগাতা লোবেনভ প্রটোকল এবং 1898 সালে নিশি রোজেন কনভেনশন। এই দুই কনভেনশন এবং প্রোটোকলের ভিতর দিয়ে দুটি দেশ রাশিয়া এবং জাপান নিজেদের বিবাদগুলো মেটানোর চেষ্টা করে, যদিও এই কনভেনশন বা প্রোটোকল শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এদিকে রাশিয়া চীনের সাথে একটা চুক্তির ভিতর দিয়ে চীনের কাছাকাছি আসতে চেয়েছে। রাশিয়া চীনের সাথে একটা চুক্তি করে বা চুক্তি করার উদ্যোগ নেয়। চুক্তিটির নাম আলেক্সিভ টিসেং চুক্তি। এই আলেক্সিভ টিসেং চুক্তি করার জন্য যে খসড়া পত্র সেটিও কিন্তু রচনা করা হয়েছিল। এই খবর জাপান জানতে পেরে চীনের উপর চাপ সৃষ্টি করে এবং চীন এই সন্ধি করতে বিরত হয়। এর ফলে রাশিয়া কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ে জাপানের উপরে। ফলে এই আলেক্সিভ টিসেং চুক্তি ব্যর্থ হওয়ার কারণে রাশিয়া এবং জাপানের মধ্যে মনোমালিন্য আরো বৃদ্ধি পায়। ঠিক এই সময়ে জাপান কিছু প্রস্তাব রাশিয়ার কাছে রাখে, আবার রাশিয়াও কিছু পাল্টা প্রস্তাব জাপানের কাছে রাখে। এইভাবে একে অপরের মধ্যে বিভিন্ন প্রস্তাব, দাবি চালাচালি হতে থাকে, কিন্তু এই সমস্ত দাবি বা প্রস্তাব কোনোটাই শেষ পর্যন্ত সাফল্য পায়নি, এগুলো ব্যর্থ হয়। জাপানের সাথে রাশিয়ার যখন এইভাবে আলোচনা চলছে মীমাংসার জন্য, ঠিক এই সময়ে জাপান অতর্কিতে আক্রমণ করে 6 ফেব্রুয়ারি 1904। রাশিয়ার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক সে ছিন্ন করে এবং 8ই ফেব্রুয়ারি পোর্ট আর্থার বন্দর আক্রমণ করে বসে জাপান এবং 10ই ফেব্রুয়ারি জাপান এবং রাশিয়ার মধ্যে যে আনুষ্ঠানিকভাবে যে যুদ্ধের ঘোষণা সেটা কিন্তু শুরু হয়ে যায়। এই 6 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হচ্ছে। 8 তারিখে জাপান পোর্ট আর্থার আক্রমণ করছে এবং 10 তারিখে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সূচনা হচ্ছে। এই যুদ্ধে জাপান জয়লাভ করে এবং রাশিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে যুদ্ধটা অনেকটা সময় ধরে চলে। এবার আসছি যুদ্ধটা কিভাবে ত্বরান্বিত হচ্ছে। জাপান কোরিয়াতে সৈন্য পাঠায়, লিয়াও টাং উপদ্বীপে সৈন্য পাঠায়। এছাড়া ভ্লাদিভস্টক, যেটা রাশিয়ার একটি বন্দর, ভ্লাদিভস্টক এবং পোর্ট আর্থার, এই সমস্ত বন্দরগুলিতে জাপান যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে জাপানি সেনা এই সমস্ত জায়গায় প্রবেশ করে এবং এই সমস্ত জায়গা কবজা করে নেয়। মুকডেন অঞ্চলের দক্ষিণ অংশে রাশিয়া এবং জাপানের মধ্যে এক ভয়ঙ্কর স্থল যুদ্ধ পরিচালিত হয় এবং এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। বাকি থাকে জল যুদ্ধ। তা যে সুসীমা প্রণালী রয়েছে, সেই সুসীমা প্রণালীতে জাপান এবং রাশিয়ার নৌবাহিনীর এক তুমুল যুদ্ধ হয়। জাপানের যিনি অ্যাডমিরাল ছিলেন, নৌ সেনাপতি অ্যাডমিরাল টোগো, এবং রাশিয়ার অ্যাডমিরাল যিনি ছিলেন নৌবাহিনীর, রডজেস্ট ভেনোস্কি, এদের মধ্যে 27শে মে 1905 সালে এক ভয়ঙ্কর জলযুদ্ধ সংগঠিত হয় এবং এই জলযুদ্ধে রাশিয়ার 35টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়। বলা হয় যে ট্রাফালগারের যে নৌযুদ্ধ হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের নেপোলিয়নের মধ্যে, সেটি ছিল জলযুদ্ধের ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ। তারপরে দ্বিতীয় যদি কোনো ভয়ঙ্কর জলযুদ্ধ হয়ে থাকে সেটি ছিল কিন্তু এই সুসীমা প্রণালীতে জাপান এবং রাশিয়ার মধ্যে এই 1905 সালের 10ই মে সংগঠিত এই জলযুদ্ধ। তাই যুদ্ধের শেষে পরাজিত হচ্ছে রাশিয়া এবং জাপান জয়লাভ করছে। ফলে দুই দেশের মধ্যে এবার একটা সন্ধি হবে। তাই আমেরিকান প্রেসিডেন্ট সেই রুজভেল্ট, তার তৎপরতায় জাপান এবং রাশিয়ার মধ্যে এক সন্ধি স্বাক্ষরিত হচ্ছে, পোর্টসমাউথের সন্ধি। 5ই সেপ্টেম্বর 1905 সালে এই পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়। পোর্টসমাউথের সন্ধি পরীক্ষায় কিন্তু টিকা আসতে পারে। আমি আলাদা একটি ভিডিওতে এই পোর্টসমাউথের সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল এই পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে এবং এই সন্ধির ভিতর দিয়ে জাপান কোরিয়ার উপরে অধিকার প্রতিষ্ঠা করে, অর্থাৎ জাপানের অধিকার স্বীকার করে নেওয়া হয় কোরিয়ার উপরে।
রাশিয়া স্বীকার করে নিতে বাধ্য হয় এবং রুশ সেনা যেগুলো কোরিয়াতে ছিল সেগুলো অপসারণ করতে, সেগুলো সেখান থেকে সরিয়ে নিতে রাশিয়া বাধ্য হয়। এছাড়া রাশিয়া শাখালিন দ্বীপ, লিয়াওটাও উপদ্বীপ, পোর্ট আর্থার বন্দর এবং দক্ষিণ মাঞ্চুরিয়ার রেলপথ, এই 4টি স্থান জাপানের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল, অর্থাৎ এগুলোর ইজারা জাপানের হাতে দেওয়া হয়। তাহলে পোর্টসমাউথের সন্ধির ভিতর দিয়ে জাপান অনেকগুলি স্থান লাভ করে, কোরিয়া পায়, লিয়াওটাও উপদ্বীপ, শাখালিন দ্বীপ, পোর্ট আর্থার বন্দর, দক্ষিণ মাঞ্চুরিয়ার রেলপথ, এই সমস্ত অঞ্চলগুলো জাপান হস্তগত হয় বা জাপান এগুলো লাভ করে পোর্টসমাউথের সন্ধির ভিতর দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলাফলটা কি দাঁড়ালো, এর গুরুত্বটা কি? এর তাৎক্ষণিক ফলাফল হচ্ছে এই পোর্টসমাউথের সন্ধি, যার ভিতর দিয়ে জাপান অনেকগুলি জায়গা লাভ করেছিল। তবে এর সুদূর প্রসারী, এই চীন রুশ জাপান যুদ্ধের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। একটা প্রাচ্য দেশ জাপান, সেই জাপানের হাতে পাশ্চাত্যের একটি সুপার পাওয়ার রাশিয়া পরাজিত হচ্ছে, এটা বিশ্ব ইতিহাসে একটি সাড়া জাগানো ঘটনা ছিল। এই যুদ্ধে জয়লাভ করে জাপানের যে মর্যাদা, আন্তর্জাতিক সম্মান, সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। আবার এর বিপরীতে রাশিয়ার যে জারতন্ত্র, তার যে অন্তঃসার শূন্যতা, সেটা কিন্তু প্রকাশ হয়ে পড়ে। অর্থাৎ একদিকে রাশিয়ার মর্যাদাহানি ঘটে, অন্যদিকে জাপানের মর্যাদা অনেকাংশে বেড়ে যায় এবং জাপান 1930 সালে জাপানের যে সমরবাদের উত্থান হয়, সামরিক নেতারা যে সাম্রাজ্যবাদের সূচনা করেছিল, তার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছিল কিন্তু এই রুশ জাপান যুদ্ধে জাপানের জয়লাভের ভিতর দিয়ে। অর্থাৎ জাপানের মান মর্যাদা যেমন বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে জাপানের সাম্রাজ্যবাদী যে খিদে বা যে স্পৃহা, যে তাগিদ, সেটা বহু গুণে বেড়ে যায় এবং জাপান একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এটাই ছিল এর কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফলাফল। এছাড়া এই রুশ জাপান যুদ্ধ চীনের উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল, পার্শ্ববর্তী দেশ চীনের উপরে। চীনে এর ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা নব জাগরণ দেখা দেয়। চীনের সাধারণ মানুষ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে থাকে, চীনের ছাত্ররা বিদেশে আমেরিকা, ইংল্যান্ডে পাড়ি দেয় পাশ্চাত্য শিক্ষা লাভ করার জন্য। এমনকি জাপানেও 20,000 চীনা ছাত্র তারা জাপানে যায় পাশ্চাত্য শিক্ষা লাভ করার জন্য। অর্থাৎ চীনে পাশ্চাত্যের অনুকরণ শুরু হয় এবং পাশ্চাত্য ধাঁচে সৈন্যবাহিনী গঠন করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক নির্ধারণ করা ইত্যাদি ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয় চীনের ক্ষেত্রে। এবং চীনে একটা নতুন করে একটা জাগরণ ঘটে, নবজাগরণ ঘটে, সাংস্কৃতিক ক্ষেত্রে বিপ্লব ঘটে, যার ফলে দেখা যায় 1911 সালে চীনের যে মাঞ্চু সরকার ছিল, সেই মাঞ্চু রাজবংশ, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় সান ইয়াতসেনের নেতৃত্বে। 1911 সালে চীনে এই ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে মাঞ্চু রাজবংশের পতন ঘটিয়ে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় এবং চীনে প্রতিষ্ঠিত হয় প্রজাতান্ত্রিক বিপ্লব। অর্থাৎ এই রুশ জাপান যুদ্ধ চীনের উপরে এক ব্যাপক প্রভাব ফেলেছিল। অন্যদিকে যদি আমরা রাশিয়ার দিকে দেখি, তাহলে দেখব যে রাশিয়ার যে জারতন্ত্র, সেটি যে একটি অন্তঃসার শূন্য, সেটা কিন্তু মানুষের সামনে প্রকটিত হয় এবং জারতন্ত্রের পতন সূচিত হয়। জারের বিরুদ্ধে রাশিয়ায় 1905 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়। যদিও রুশ বিপ্লব ব্যর্থ হয়, তবুও এই রুশ বিপ্লবের সূত্র ধরে 1917 সালে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয় এবং এই বিপ্লব সাফল্যমণ্ডিত হয়। বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়ার উত্থান ঘটে, রাশিয়া আবির্ভূত হয় লেনিনের হাত ধরে। সবই কিন্তু ঘটেছে এই 1905 সালের এই রুশ জাপান যুদ্ধের ভিতর দিয়ে। এছাড়া যদি আমরা দেখি যে অস্ট্রিয়া, রাশিয়ার এই দুর্বলতার সুযোগ নিয়ে অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনা অঞ্চলগুলো দখল করে নেয়। বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চলগুলিতে অস্ট্রিয়া অগ্রসর হয় এবং এটা দেখা দেখি রাশিয়াও কিন্তু এই বাল্টিক সাগর অঞ্চলে তার তৎপরতা বৃদ্ধি করে। এর ফলে রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে মনোমালিন্য তৈরি হয়, বলকান অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে, একটা আগ্নেয়গিরিতে পরিণত হয়, যার সূত্র ধরে 1907 সালে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় ট্রিপল আতাত বা ট্রিপল এন্টেন্ট, যে ট্রিপল আতাতের চূড়ান্ত রূপ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। যে রুশ জাপান যুদ্ধ 1905 সালে শুরু হয়, তারই হাত ধরে
তারই সূত্র ধরে জাপানের সাম্রাজ্যবাদী তৎপরতা বৃদ্ধি পায়। রাশিয়া ত্রিশক্তি মৈত্রী গঠন করে বা ত্রিশক্তি আতাত গঠন করে এবং প্রথম বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব ধাবিত হতে থাকে। তাই রুশ জাপান যুদ্ধের গুরুত্ব বা ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। তো এইভাবে এই কোশ্চেনের অ্যান্সার প্রথমে কারণগুলো দেখাতে হবে, কেন রুশ জাপান যুদ্ধ অনুষ্ঠিত হলো, এই যুদ্ধটা কিভাবে পরিচালিত হলো, যুদ্ধের ফলাফল হিসাবে পোর্টসমাউথের সন্ধিতে কি বলা হচ্ছে এবং শেষে এর গুরুত্ব বা এর তাৎক্ষণিক প্রভাবটা কি পড়েছিল সেটা নিয়ে আলোচনা করতে হবে। এইভাবে ধাপে ধাপে এর অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। 20 নম্বরের কোয়ালিটি অ্যান্সার তোমাদের জন্য আমি রেডি করেছি। এরপর অন স্ক্রিনে আমি এর যে অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে আলোচনা করব। রুশ জাপান যুদ্ধ, কারণ, ফলাফল, গুরুত্ব। মার্কস 20। দূরপ্রাচ্যের রাজনীতিতে রাশিয়া ও জাপানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরের পর থেকেই সুস্পষ্ট হয়ে ওঠে। উভয় প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রই পরস্পরকে ভীতি ও বিদ্বেষের চোখে দেখতে থাকে। এই ভীতি ও বিদ্বেষ দ্বিতীয়ত্ববোধ থেকে স্পষ্ট হয়, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতেই এই ভীতি ও বিদ্বেষ সৃষ্টি করে। যদি দূরপ্রাচ্যের রাজনীতিতে জাপান ও রাশিয়া যে কেউ একটি রাষ্ট্র লিপ্ত থাকতো তাহলে উভয়ের মধ্যে কোনো ভীতির কারণ থাকতো না এবং দূরপ্রাচ্যের রাজনীতিতে শান্তি বিঘ্নিত হতো না। কিন্তু দুটি বিরোধী মনোভাবাপন্ন রাষ্ট্রের দূরপ্রাচ্যের রাজনীতিতে একত্রে অংশগ্রহণের ফলে উভয়েরই মনে ভীতির সঞ্চার হয়। এই ভীতি থেকে জন্মায় আক্রমণাত্মক মনোভাব, ফলশ্রুতি যুদ্ধ ঘোষণা। প্যারা করে ইঙ্গো জাপান চুক্তি রুশ জাপান যুদ্ধ ত্বরান্বিত করেছিল মাত্র, কিন্তু যুদ্ধের প্রকৃত কারণ ছিল না। প্রকৃত কারণ ছিল মাঞ্চুরিয়া এবং কোরিয়ায় উভয় দেশের স্বার্থের সংঘাত। কোরিয়াতে জাপানের আদর্শ ছিল সেখানে বিদেশি প্রভাবান্বিত কোনো এলাকা গড়ে উঠতে না দেওয়া এবং প্রশাসনিক সংস্কার কার্য সাধনের মাধ্যমে কোরিয়াকে একটি অতি আধুনিক স্বাধীন রাষ্ট্রে পরিণত করা। চীন সরকার জাপানের এই আদর্শকে কোনো মর্যাদা দেওয়া যুক্তিসম্মত মনে বিবেচনা করেনি। কোরিয়ার রানীও উক্ত আদর্শের বিরোধিতা করেন। এই সময় সাময়িকভাবে রুশ দূতাবাস থেকেই কোরিয়ার প্রশাসন চালিত হতে থাকে। জাপান তখন কোরিয়া সম্পর্কে রাশিয়ার সঙ্গে একটা বোঝাপড়া করার উদ্দেশ্যে 1896 খ্রিস্টাব্দে ইয়ামাগাতা লোবেনভ প্রোটোকল এবং 1898 খ্রিস্টাব্দে নিশি রোজেন কনভেনশন স্বাক্ষরিত করে। প্রোটোকল বা কনভেনশন কোনোটি ফলপ্রসূ হয়নি। 1898 থেকে 1904 খ্রিস্টাব্দের মধ্যে জাপান যেমন কোরিয়াতে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ প্রভূতভাবে বৃদ্ধি করে, তেমনি রাশিয়াও মাঞ্চুরিয়াতে সামরিক অভিভাবকত্ব স্থাপনে সচেষ্ট হন। রাশিয়া নিজ স্বার্থ সিদ্ধির জন্য চীনের সঙ্গে আলেক্সিভ টিসেং চুক্তি সম্পাদনে অগ্রসর হয়। চুক্তির খসড়াও প্রস্তুত হয়, কিন্তু শেষ অবধি মূলত জাপানের চক্রান্তে সেই খসড়া বাতিল হয়ে যায়। রুশ জাপান বিরোধে এটি যে ইন্ধনের কাজ করে তাতে সন্দেহ নেই। বক্সার বিদ্রোহের 2 বছর পর অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ইঙ্গো জাপান মৈত্রী। এই মৈত্রী রাশিয়ার বিরুদ্ধে জাপানকে প্রভূত শক্তি দান করে। ব্রিটেনের সাহায্যে রাশিয়াকে ক্ষমতার দ্বন্দ্বে কোণঠাসা করা জাপানের পক্ষে এখন সহজসাধ্য হয়। বিপাকে পড়ে রাশিয়া 1902 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া থেকে সমগ্র সেনা অপসারিত করে, কিন্তু মাঞ্চুরিয়া থেকে অপসারণের নামে রাশিয়া মাঞ্চুরিয়ার এক অংশ থেকে সৈন্য অপসারণ করে অপর অংশে প্রেরণ করে। আবার অনেক সৈন্য কাঠুরিয়া রূপে মাঞ্চুরিয়া থেকে ইয়ালু নদীর তীরবর্তী রুশ অধিকৃত অরণ্য অঞ্চলে প্রেরিত হয়। রাশিয়া মাঞ্চুরিয়া কনভেনশন মান্য না করায় জাপান ক্ষুব্ধ হয়। 1902 খ্রিস্টাব্দের পর জাপান স্থির করে যে কোরিয়া এবং চীন উভয় রাষ্ট্রের ব্যাপারেই রাশিয়ার সঙ্গে পরামর্শ করে সমস্যা সমূহের মোকাবিলা করবে। সেই জন্য 1903 খ্রিস্টাব্দে চীন কোরিয়া সম্পর্কে জাপান রাশিয়ার নিকট কতগুলি প্রস্তাব উত্থাপন করে। জাপানের প্রস্তাবগুলি ছিল জাপান এবং রাশিয়া উভয় দেশই চীন তথা কোরিয়ার স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতা মান্য করবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুক্তদার নীতি অনুসরণ করবে। কোরিয়াতে জাপানের বিশেষ স্বার্থগুলি রাশিয়া স্বীকার করবে। কোরিয়ার প্রশাসনিক সংস্কারের ব্যাপারে কোরিয়া সরকারকে জাপানের উপদেশ দেওয়ার অধিকারও রাশিয়া স্বীকার করবে। তৎপরিবর্তে জাপান মাঞ্চুরিয়াতে রাশিয়ার রেলপথ সংক্রান্ত বিশেষ স্বার্থ মান্য করবে। উপরোক্ত জাপানি প্রস্তাবগুলির উত্তরে রাশিয়ার প্রতি প্রস্তাবগুলি ছিল
জাপান ও রাশিয়া কেবলমাত্র কোরিয়ার স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতা স্বীকার করবে, চীনের নয়। রাশিয়া কোরিয়ায় জাপানের বিশেষ স্বার্থসমূহ মান্য করবে। রাশিয়া কোরিয়াতে জাপানের শিল্প বাণিজ্যের উন্নতিতে বাধা দান করবে না। উত্তর কোরিয়া 39 ডিগ্রি সমান্তরাল রেখা অনুযায়ী নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিগণিত হবে। প্যারা করে দেখো, এবার যুদ্ধ বাঁধবে এবং সেখানে রাশিয়ার যে মন্ত্রিসভার একটা বড় ভূমিকা ছিল সেটা নিয়ে এই প্যারা। 1902 খ্রিস্টাব্দের পর রাশিয়ায় জারের মন্ত্রিসভায় বেজোব্রাজোভের দলটি প্রাধান্য লাভ করে, ফলে বিচক্ষণ অর্থমন্ত্রী কাউন্ট উইটি অপসারিত হন। বেজোব্রাজভ দলের কার্যকলাপ তথা কোরিয়া মাঞ্চুরিয়া সম্পর্কে রুশ জাপান আলোচনার ব্যর্থতা জাপানকে এত বেশি শঙ্কিত করে তোলে যে যুদ্ধ ঘোষণা বা শান্তি অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্তে জাপান শেষ অবধি রাশিয়ার হাত থেকে নিজের হাতে গ্রহণ করে। জাপানের সিদ্ধান্ত হয় যুদ্ধ ঘোষণা। এই সিদ্ধান্ত অনুযায়ী জাপান প্রথমে 6 ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। 8ই ফেব্রুয়ারি পোর্ট আর্থার বন্দর অতর্কিতে আক্রমণ করে রুশ নৌবাহিনীকে হতচকিত করে এবং 10ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। জাপান কোরিয়া ও লিয়াওটাং উপদ্বীপে সৈন্য প্রেরণ করে এবং নৌবাহিনী মোতায়েন করে। ভ্লাদিভস্টক ও পোর্ট আর্থার বন্দর দুটিতেও তারা সৈন্য প্রেরণ করে। এই দুই বন্দরে রুশ নৌবাহিনী পূর্ব থেকে মোতায়েন ছিল। জাপানি সেনাপতি নোগি পোর্ট আর্থার বন্দর অবরোধ করলে রুশ সেনাপতি কুরোপটোকিন পোর্ট আর্থার বন্দর উদ্ধার কল্পে মাঞ্চুরিয়ার দক্ষিণে অবস্থিত মুগডেন তথা পোর্ট আর্থারের অভিমুখে অগ্রসর হন। ফলে মুগডেনের দক্ষিণে প্রচণ্ড যুদ্ধ হয়। 17 দিন যুদ্ধের পর জাপান জয়লাভ করে। ফলে মুগডেন তথা পোর্ট আর্থার বন্দর জাপানের হাতে সমর্পিত হয়। এছাড়া সুশিমা প্রণালীতে জাপানি নৌ বলাধ্যক্ষ অ্যাডমিরাল টোগো এবং রুশ অ্যাডমিরাল রডজেস্ট ভেনোস্কির মধ্যে 27শে মে 1905 খ্রিস্টাব্দে তুমুল জলযুদ্ধ হয়। 32টি জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয় এবং রাশিয়ার পরাজয় ঘটে। জাপান যুদ্ধে জয়লাভ করে। ট্রাফালগারের নৌযুদ্ধের পর নাকি এত বড় নৌযুদ্ধ আর হয়নি। এরপরে দেখো প্যারা করে এবার এর গুরুত্ব বা প্রভাব নিয়ে বলা হবে। তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মধ্যস্থতায় 5ই সেপ্টেম্বর 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়। রাশিয়া স্বীকৃতি দান করে যে কোরিয়াতে জাপানের সর্বাধিক রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় থাকবে। কোরিয়া অবশ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বিরাজিত থাকবে। জাপান কিন্তু 1910 খ্রিস্টাব্দে কোরিয়াকে জাপান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। রাশিয়া জাপানের হাতে লিয়াওটাং উপদ্বীপ পোর্ট আর্থার বন্দরের ইজারা প্রত্যার্পণ করবে। রাশিয়া মাঞ্চুরিয়া রেলপথের দক্ষিণাংশ জাপানকে সমর্পণ করে, যার ফলে মাঞ্চুরিয়া দ্বিধা বিভক্ত হয়। উত্তরাংশ থাকে রাশিয়ার অধীনে এবং দক্ষিণাংশ আসে জাপানের অধিকারে। মাঞ্চুরিয়া রেলপথ কেবলমাত্র শিল্প বাণিজ্যের প্রসারের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। উক্ত রেলপথ লিয়াওটাও উপদ্বীপ ব্যতীত মাঞ্চুরিয়ার অপর কোনো অংশ সামরিক সুবিধা লাভের উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। দক্ষিণ শাখালিন 50 ডিগ্রি সমান্তরাল জাপানের হাতে সমর্পণ করা হবে। মাঞ্চুরিয়া শিল্প বাণিজ্যের উন্নতিকল্পে চীন যেসব বিধি ব্যবস্থা গ্রহণ করবে সেই সব বিধি ব্যবস্থা গ্রহণে রাশিয়া বা জাপান কোনো বাধা দান করবে না। জাপান রাশিয়ার নিকট থেকে যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না। এটা ছিল পোর্টসমাউথের সন্ধির শর্ত। এরপরে দেখো এই সন্ধির গুরুত্ব বা রুশ জাপান যুদ্ধের গুরুত্ব। যুদ্ধে জয়লাভের ফলে জাপান দূরপ্রাচ্যের রাজনীতিতে শ্রেষ্ঠ শক্তি হিসেবে গণ্য হয়। রাশিয়ার ন্যায় বিশাল শক্তিকে পরাভূত করে দূরপ্রাচ্যের রাজনীতিতে জাপানের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। জাপানের এই বিজয় যেন গুরুর পরাভরে শিষ্যের বিজয় স্বরূপ। একটি এশীয় শক্তি একটি বিশাল ইউরোপীয় শক্তিকে পরাভূত করে। এতে একদিকে যেমন জাপানের জাতীয় মর্যাদা বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি জাপানের সাম্রাজ্য লিপ্সাও প্রবল হয়ে ওঠে। 5 বছরের মধ্যে জাপান কোরিয়া অধিকার করে। উগ্র সাম্রাজ্যবাদের মনোভাব নিয়ে জাপান এক্ষণে রাজনৈতিক সমস্যাগুলির সমাধানে অগ্রসর হয়। এই সাম্রাজ্যবাদিতা ক্রমশ উগ্র থেকে উগ্রতর হয়ে দ্বিতীয় চীন জাপান যুদ্ধের পথ প্রশস্ত করে। এই যুদ্ধের পরিণাম অবশ্য জাপানের পক্ষে শুভ হয় নাই। প্যারা করে রুশ জাপান যুদ্ধে জাপানের সাফল্য চীনের উপর 2 রকমের প্রতিক্রিয়া তৈরি করে। প্রথমত, পাশ্চাত্য শক্তিবর্গ জাপানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করে চীনে আর এক দফা সুযোগ সুবিধা লাভের জন্য দ্বন্দ্বে লিপ্ত হয়। শেষ পর্যন্ত তাদের শুভ বুদ্ধি জাগে এবং তারা পারস্পরিক বিনাশ সাধনের বিকল্প হিসেবে দ্বন্দ্বের পরিবর্তে চীনে আন্তর্জাতিক সহযোগিতার নীতি গ্রহণ করে।
দ্বিতীয়ত, চীনে এক অভূতপূর্ব নবজাগরণের সৃষ্টি হয়। জাপানের সাফল্যে চীনের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ উৎসাহে চীনের সার্বিক উন্নতি সাধনের পরিকল্পনা গ্রহণ করে। চীনে পাশ্চাত্য ধাঁচে সংস্কার সাধনের এক উন্মাদনা পরিলক্ষিত হয়। ইউরোপীয় সামরিক নীতি অনুযায়ী সৈন্যবাহিনী গঠিত হয়। জনসাধারণ পাশ্চাত্য জ্ঞান আহরণে উৎসাহিত হন। পাশ্চাত্য শিক্ষার জন্য ছাত্ররা দলে দলে ইউরোপ ও আমেরিকার স্কুলে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। জাপানে পাড়ি দেয় 20,000 চীনা শিক্ষার্থী। বস্তুত রুশ জাপান যুদ্ধে জাপানের অভূতপূর্ব সাফল্যে চীন যে প্রেরণা লাভ করে তারই ফলে 1911 খ্রিস্টাব্দে চীনা বিপ্লবের পথ প্রশস্ত হয়। এই বিপ্লবের সাফল্যে চীনে মাঞ্চু রাজত্বের অবসান ঘটে এবং তার পরিবর্তে প্রতিষ্ঠিত হয় চীনা প্রজাতন্ত্র। প্যারা করে এটি শেষ প্যারা। একটি এশীয় শক্তির নিকট পরাজিত হওয়ায় রাশিয়ার জারতন্ত্রের অন্তঃসার শূন্যতা প্রকাশ পায়। জারতন্ত্রের অবসানের জন্য রুশ বিপ্লবের পথ প্রশস্ত হয়। 1905 খ্রিস্টাব্দে বিপ্লব ব্যর্থ হলেও 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে সাম্যবাদী বিপ্লব সাফল্যমণ্ডিত হয়। রাশিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনা অধিকার করলে রাশিয়া বলকান অঞ্চলে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। অপরাপর ইউরোপীয় রাষ্ট্রগুলি প্রাচ্যে সহযোগিতামূলক মনোভাবের পরিচয় দেয়। 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত বা ট্রিপল এন্টেন্ট স্বাক্ষরিত হয়। সর্বশেষে জাপানের সাফল্য সমসাময়িক এশিয়া মহাদেশের পরাধীন দেশগুলির স্বাধীনতা আন্দোলনে প্রেরণা দান করে। এই ছিল রুশ জাপান যুদ্ধের কারণ, ফলাফল, গুরুত্ব, তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অর্থাৎ DSE-B3 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।